আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 3 নিয়ে। টাইপ 3তে ই লার্নিং ও ই গভর্নেন্স নিয়ে আলোচনা করা হবে। ই লার্নিং হল ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ আমরা অনলাইনে যে পড়াশোনা করছি, এই যে তোমরা অনলাইনে এই ক্লাসটা করছো, এটা কিন্তু ই লার্নিংয়ের একটি অংশ। তার মানে আমরা যে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছি, সেটা হতে পারে অনলাইনে লাইভ ক্লাস, হতে পারে সেটা রেকর্ডেড ক্লাস, ইউটিউবের বিভিন্ন যে ভিডিও দেখে আমরা শিখতে পাচ্ছি, সেগুলো আমরা ই লার্নিং হিসাবে বলতে পারি। এছাড়া কোনো সিডিতে রেকর্ডেড যদি কোনো পড়াশোনা থাকে, সেটাও ই লার্নিংয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, এছাড়া রয়েছে ই গভর্নেন্স। গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ সরকারি যে সকল কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয়, আমরা যে ঘরে বসে বিভিন্ন তথ্য পাচ্ছি, পাসপোর্ট অফিসের যে তথ্যগুলো পাচ্ছি, এটা ই গভর্নেন্সের অন্তর্ভুক্ত। বা আমরা যে ঘরে বসেই এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করছি, ঠিক আছে, টিকিট কাটতে পারছি অনলাইনে, সরকারি যে রেলওয়ে ব্যবস্থা রয়েছে, যে রেল সেবা অ্যাপসের সাহায্যে, তার মানে এই যে এই ব্যবস্থাগুলো রয়েছে কিন্তু আমাদের ই গভর্নেন্সের মধ্যে। তাহলে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এখন প্রশ্ন অ্যান্সার পাবো। তো চলো, প্রথমে কি বলা হয়েছে, ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ কি বললাম? ইলেকট্রনিক লার্নিং, তাই তো? এটা কোথায় আছে দেখো তো, গতে আছে, তাহলে অ্যান্সার হবে ইলেকট্রনিক লার্নিং। তারপরে পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, সুমন টেলিভিশনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করবে? তাহলে এই যে কৃষি সংক্রান্ত যে বিভিন্ন অনুষ্ঠান দেখে কিন্তু কৃষি সংক্রান্ত বিষয় তিনি শিখছেন, তাহলে কি ধরনের শিক্ষা? এটা একটা ই লার্নিং শিক্ষা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, ই লার্নিং এর উপাদান কোনটি? ই লার্নিং এর উপাদান হচ্ছে বই পুস্তক, নেটওয়ার্ক, হাতে লেখা নোট, আর হচ্ছে ওএমআর। এটা হচ্ছে এক ধরনের উপাদান, হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের মাধ্যমে সে হচ্ছে এই কাজগুলো করতে পারছে। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন 70 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, চলো দেখি। 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ই লার্নিং এর জন্য প্রয়োজন কি? প্রয়োজন ইন্টারনেটের স্পিড প্রয়োজন, ইন্টারনেটের অবকাঠামো প্রয়োজন, ই শিখন সামগ্রী প্রয়োজন। অবশ্যই ই শিখন সামগ্রী প্রয়োজন, ইন্টারনেটের অবকাঠামো প্রয়োজন, এবং ইন্টারনেটের স্পিড ছাড়া তো আমরা অনলাইনে ক্লাস করতে পারি না, তাই না? আচ্ছা, ইন্টারনেটেরও আমাদের প্রয়োজন আছে। তার মানে 1, 2, 3 সবগুলো অ্যান্সার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। 71 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, পাঠদানে মানবিক কতটুকু উপস্থিত থাকে কোন প্রক্রিয়ায়? আচ্ছা, অংশটুকু অনুপস্থিত থাকে কোন প্রক্রিয়ায়? আচ্ছা, মানবিক যে দিকগুলো, এগুলো কিন্তু আমাদের সনাতন পদ্ধতিতে আর কি হচ্ছে উপস্থিত থাকে, কিন্তু যেহেতু বলছে অনুপস্থিত থাকে, তাহলে ই লার্নিংয়ে কিন্তু কোনো মানসিক যে উপস্থিতি, এটা থাকে না। আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে এটা পড়াশোনা করি, তাহলে এটা ই লার্নিং প্রক্রিয়া হবে। তারপর হচ্ছে ভবিষ্যতে কোনটির ব্যবহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ? শিক্ষায় ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি কোশ্চেনের অ্যান্সার দাও। সো বলা হয়েছে যে, জালাল তার গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনলাইনের ক্লাসে যুক্ত হলো। শিক্ষক বিজ্ঞানের একটি অধ্যায় থেকে মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া পড়াচ্ছিলেন। তিনি পাঠককে আকর্ষণীয় ও বোধগম্য করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করলেন, মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট তিনি ইউটিউব থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তিনি দেখালেন। জালাল কোন ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত? অবশ্যই ই লার্নিং এডুকেশনের সাথে সে আমাদের সম্পৃক্ত, তাহলে ই লার্নিং এডুকেশন হবে। তারপর হচ্ছে, উদ্দীপকে বর্ণিত শিক্ষকের পাঠদানের পদ্ধতি যে বিষয়ে বেশি কার্যকর? যেসব বিষয় বেশি কার্যকর, বিজ্ঞানের এক্সপেরিমেন্টাল বিষয় অবশ্যই বেশি কার্যকর। এছাড়াও অদৃশ্য বিষয়সমূহ এবং জটিল বিষয়সমূহ। তো আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল বিষয় আমাদের অবশ্যই মানে খুব সহজে আমরা এই ই লার্নিংয়ের মাধ্যমে জানতে পারছি। এছাড়া জটিল যে বিষয়গুলো, জটিল ফাংশনের বিষয়গুলো আমরা অনলাইনে খুব সহজেই কিন্তু বুঝতে পারতেছি। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, গভর্নেন্স ও সুশাসনের জন্য কি ধরনের ব্যবস্থা দরকার? আচ্ছা, গভর্নেন্স ও সুশাসনের জন্য জবাবদিহিতা ও স্বচ্ছতা দরকার, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। তারপরে এই গুড গভর্নেন্স বা সুশাসনের ব্যবস্থার ফলে আমাদের জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে এবং স্বচ্ছতাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক ব্যবস্থায় আমাদের
প্রচলন হওয়ায় আমাদের দেশের কোনটি ঘটেছে? আচ্ছা, সুশাসনের পথ বাধা, না কখনোই না, হয়রানি এবং বিড়ম্বনার অবসান ঘটেছে। সো অ্যান্সার হবে হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটেছে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করাকে কি বলা হয়? ই গভর্নেন্স বলা হয়। ইলেকট্রনিক মাধ্যমে আমরা যে শাসন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়ায় ইলেকট্রনিক ডিজিটাল করার ফলে এটাকে ইলেকট্রনিক গভর্নেন্স বলা হচ্ছে। যে জেলা প্রশাসন কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? আচ্ছা, ডিজিটাল সেবা কেন্দ্রে, ই প্রশাসন কেন্দ্রে, ই কমার্সের মাধ্যমে, ই সেবা কেন্দ্রে। আমরা জানি ই সেবা কেন্দ্রগুলোতে যেমন ই পর্চা, ই পুরচি, ই সেবা ইত্যাদি, এগুলো সবগুলো ই সেবার অন্তর্ভুক্ত এবং এগুলো এখন জেলা পর্যায়ে সকল অ্যাপসের মাধ্যমে বা বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু আমরা এই সেবাগুলো ঘরে বসেই পাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? বর্তমানে ই সেবা কেন্দ্র থেকে কোন ধরনের সেবা পেতে কয় দিনের সময় লাগতে পারে? আচ্ছা, আগে যে সকল কাজগুলো আমাদের 1 থেকে 2 সপ্তাহ টাইম লাগতো, এখন সেটা 2 থেকে 5 দিনের মধ্যে করা সম্ভব হচ্ছে ই সেবা কেন্দ্রের মাধ্যমে। তাহলে অ্যান্সার হবে খ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত শতাংশ সময় কম লাগছে? আগে যেটা আমাদের অনেক 80 থেকে 90 শতাংশ এখন কম লাগতেছে, আগে কিন্তু আরো বেশি টাইম লাগতো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 80 থেকে 90। ঠিক আছে, কম সময় এখন লাগছে। তারপরে দেখো, হার্টের রোগী সানি সাহেব পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারছেন না, তার জন্য কোন সেবা প্রয়োজন? এখন আমাদের অনেকের মনে হইতে পারে যে হার্টের রোগী যখনই বলছে তখনই তোমাদের মাথায় কাজ করবে, আরে হার্টের রোগী মানেই এনে স্বাস্থ্যসেবা হবে, তাই না? না, যেহেতু বলছে পরিষেবার বিল পরিশোধ, মানে কি, যে বিদ্যুৎ, গ্যাস বিল ইত্যাদি দিতে পারতেছে না, তাহলে কি হবে এই জায়গায়? অ্যান্সার হবে হচ্ছে আমাদের ই গভর্নেন্স সেবা। কারণ আমরা জানি যে এখন আমরা ওই যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, মোবাইলে বসে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারছি, পানির বিল দিতে পারছি, এগুলো সব ই গভর্নেন্সের অন্তর্ভুক্ত। তাহলে অ্যান্সার হবে ই গভর্নেন্স। ঠিক আছে, আমরা আগে পুরা রিডিংটা পড়বো, পড়ে যখনই দেখবো হার্টের রুগী তখনই আমাদের মাথা কাজ করবে, তার মানে ই স্বাস্থ্য সেবা হবে মনে হয়, বা টেলিমেডিসিন সেবা মনে হয় হবে। সো এটা আমরা ভালো মতো দেখে পুরা প্রশ্নটা পড়ে তারপর আমরা অ্যান্সার করব। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এর ফলে স্বল্প সময় সরকারি সেবা পাওয়া যায় অবশ্যই। এছাড়া সরকারি সেবার মান উন্নয়ন হয়েছে, ছুটির দিনেও অন্যান্য সরকারি সেবা পাওয়া যায়। সবগুলো অ্যান্সার হবে। ঠিক আছে, তো সবগুলো আমাদের কি আছে 1 2 3 এরকম অ্যান্সারটা হবে। দেখি আমরা এসে চলে যাই। সো অ্যান্সার হচ্ছে 1 2 3। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ই গভর্নেন্সের মাধ্যমে কোন কার্যক্রম হচ্ছে সময়কাল কত? আচ্ছা, কোনো কার্যক্রমের সময়কাল হলো আচ্ছা 24 ঘন্টা 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ এবং 365 দিনই এই সকল সেবাগুলো ই গভর্নেন্সের মাধ্যমে আমরা পেয়ে থাকছি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, এখন তোমাদের অনেকের মনে হচ্ছে ছুটির দিনে কিভাবে সরকারি সেবা পাওয়া যায়? ছুটির দিনে তুমি ধরো রেল মন্ত্রণালয় তোমার বন্ধ থাকতে পারে বা বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বন্ধ থাকতে পারে, কিন্তু তাদের অ্যাপসগুলো কিন্তু তাদের কাজ করে। সেই অ্যাপসে গিয়ে তুমি কিন্তু কবে কোন দিন ছুটি বা কি কোন জায়গায় কি করতে হবে এই বিষয়গুলো কিন্তু তারা ডিটেলস ওখানে বর্ণনা করে। সেইখান থেকে তুমি কিন্তু বিভিন্ন তথ্য পাচ্ছ, বা তাদের কাছ থেকে ওখানে অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন আবেদনও করতে পারছি, যে সকল আবেদনগুলো আমাদের করা দরকার। যেমন ধরো তোমার হতে পারে যে তুমি এখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে, বা তোমার বড় ভাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন আগেকার সিস্টেম ছিল যে ওখানে গিয়ে তোমাকে ফর্ম তুলতে হতো, ফর্ম তুলে এনে তারপরে তোমার সেই ফর্ম পূরণ করে জমা দিতে হতো, তারপর তার একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসার জন্য আবার সেখানে যেতে হতো, তারপরে আবার পরীক্ষার দিন ওখানে অ্যাটেন্ড হতে হতো। কিন্তু বর্তমানে ই গভর্নেন্সের এই সুবিধা আসার ফলে আমরা ঘরে বসে এখন মোবাইল ফোনে বা কম্পিউটারের মধ্যেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারতেছি। অ্যাডমিট কার্ডও কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। পরীক্ষার সময় আমাদের পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য যে কেন্দ্রে তোমাদের পরীক্ষাটা পড়বে সেই কেন্দ্রে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। কিন্তু এই যে কত সুবিধা হচ্ছে যে তুমি শুক্রবার দিন হতে পারে যে তুমি গেলা ইউনিভার্সিটিতে আর ইউনিভার্সিটিতে বন্ধ, সেক্ষেত্রে তোমার তো ওখানে থাকার জায়গা নেই, তখন তোমাকে কিন্তু কষ্ট করতে হচ্ছে। তাহলে 365 দিনের মধ্যে 24 ঘন্টা এবং 7 দিনই কিন্তু আমরা এই সুবিধাগুলো পাচ্ছি ই গভর্নেন্সের মাধ্যমে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।